রহিমপুর নামে এক বিশাল বড় বন ছিল। সেই বনে অনেক পাখি বসবাস ছিল। বনের পাখিরা অনেক সুখী শান্তিতে বসবাস করছিল। কিন্তু সেই বনের পাখিদের কপালে সুখ বেশি দিন আর রইল না। অদ্ভুতভাবে বনের মা পাখিদের কাছ থেকে তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানগুলো হারিয়ে যেতে থাকে। বন্ধুরা, এবার তাহলে চলো দেখে আসি কেন বনের মা পাখিদের কাছ থেকে তাদের সদ্য জন্ম নেওয়া সন্তান হারিয়ে যাচ্ছে। ইস, অফিস থেকে ফিরতে আজ আমার এত দেরি হলো যে টুনির খাওয়ার জন্য তেঁতুলটাও নিতে পারলাম না। এদিকে তো কোনো তেঁতুলের দোকানও খোলা নেই। মেয়েদের এই একটাই সমস্যা, ডিমে তাড়িতে বসলে নাকি তাদের তেঁতুল খেতে ইচ্ছে করে। সেই কবে থেকে টুনি আমাকে তেঁতুল নিয়ে যেতে বলছে, কিন্তু একদিনও আমার মনে থাকে না। আজকেও আমি তেঁতুল নিয়ে যাচ্ছি না, দোকান খোলা নেই বলে। আজ বাড়িতে টুনির চেঁচামেচিতে ঝড় উঠে যাবে। টোনা যখন একথা ভাবতে ভাবতে অফিস থেকে একা রাতের বেলা বনের ফাঁকা রাস্তা দিয়ে ফিরছিল, এমন সময় হঠাৎ করে বিউটি পায়রা নামে এক সুন্দরী পাখি টোনার সামনে আসে আর টোনাকে বলে, বিপদ, তোর বাড়িতে বিপদ ঢুকেছে, সাবধান, এখনো সময় আছে, সাবধান হ। যে তোর বাড়িতে ঢুকেছে তোর জীবনের সব সুখ কেড়ে নিবে। তোর বউকে আগলে রাখতো না, সাবধান হ, সাবধান হ বলছি। এ কথা বলতে বলতে বিউটি পায়রা টোনার পাশ কেটে চলে যায়। টোনাকে আর কিছুই বলার সুযোগ দেয় না সে। হঠাৎ করে অচেনা পাখির মুখে এসব কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায় আর রেগে গিয়ে বলে, কোথা থেকে যে সব পাগল ছাগল আসে, যত সব। পাখিদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু অন্যদের অশুভ কামনা করে এরা। আমার বাড়িতে আবার কিসের বিপদ শুনি, যত সব। এসব কথা বলে টোনা দ্রুত পায়ে হেঁটে বাড়িতে চলে যায়। এরপর, টুনি, সেই সকালবেলা দেখে গিয়েছি তুমি ডিমে তা দিচ্ছ, এখনো এসে দেখছি এক জায়গাতেই বসে আছো। তোমার তো খুব কষ্ট হচ্ছে টুনি। এবার ভাবছি আমি চাকরিটা এবার ছেড়েই দিব। তুমি ডিমে তা দিবে আর আমি ঘরের সব কাজ করব, তোমার দেখাশোনাও করতে পারবো ভালোভাবে। টোনা, তোমাকে আর এসব ভাবতে হবে না। আমি বাড়ির কাজ করার জন্য কাকুলি নামে এক কাজের মেয়ে ঠিক করেছি। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো। আর মা হতে গেলে এসব কষ্ট একটু সহ্য করতেই হয়, বুঝেছো? তাহলে তো ভালোই হলো, সারাদিন একা একা তোমাকে আর বাড়িতে থাকতে হবে না। কাজের মেয়ের সাথে গল্পও করতে পারবে ভালোভাবে, আর সময়টাও তোমার কেটে যাবে। তবে টুনি, সাবধান, শুনেছি বনের মধ্যে ছানা চুরির ঘটনা নাকি বেড়ে গেছে। কাজের মেয়েকে আবার বেশি মাথায় তুলে রেখো না, এখন কারো বিশ্বাস নেই, বুঝেছো? এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালবেলা টোনা আবার অফিসে চলে যায়। টোনা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কাকুলি নামের কাজের মেয়েটা তাদের বাড়িতে আসে আর টুনির কাছে গিয়ে বলে, টুনি দিদি, আমি এসেছি গো। টুনি দিদি, তুমি না বলেছিলে ঠিক সময় মতো আসতে, তাই আমি কোনো দেরি করিনি, দেখো। কাকুলির কথা শুনে টুনি ডিমে তা দিতে দিতে বলে, বাহ, তুই তো খুব ভালো মেয়ে, ঠিক সময় মতো এসে গেছিস। যা, বাড়ির কাজ কর গিয়ে। আমার বুঝি আজই ডিম ফুটে ছানা বের হবে। ডিমের ভেতর কেমন নড়াচড়া করছে। যা যা, কাজ কর এখন। টুনির কথা শুনে কাকুলি অন্য ঘরে চলে যায় আর হঠাৎ করে কাকুলি এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয় আর হাসতে হাসতে বলে, আমি জানি তো তোর ছানা বের হবে। তোর ছানাকে নিয়ে যেতে তো আমি এখানে এসেছি। তা না হলে কি করে ওই তেঁতুল গাছের সাত সাতটা হাড়ি পূরণ করব আমি? সবে তো ছটা হাড়ি ছানা দিয়ে পূর্ণ হয়েছে, আর একটা হাড়ি পূর্ণ হলে আমি মহাশক্তিশালী ডাইনি হয়ে যাব। তখন আমার ডাইনি রাজ্য হবে ওই তেঁতুল গাছ, আর আমার দাসদাসী হবে সাতটা ডাইনি ছানা। ডাইনি কাকুলি যখন পাশের ঘরে এসব কথা বলছিল, এমন সময় টুনি চিৎকার করে বলে, কাকুলি, কাকুলি, কোথায় তুই? দেখে যা, আমার মেয়ে হয়েছে। তাড়াতাড়ি রান্নাঘর থেকে দুধ গরম করে আনতো। এই কাকুলি। এরপর কাকুলি ডাইনি টুনির ডাক শুনে তার ভয়ঙ্কর চেহারা নিয়ে টুনির সামনে আসে আর টুনি
কাকুলির এমন চেহারা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে, কে কে তুই? আসবি না, আসবি না বলছি আমার সন্তানের কাছে, আমার কাছে আসবি না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ডাইনি এসেছে আমার কাছে, ডাইনি এসেছে। চলে যা, চলে যা, এক্ষুনি চলে যা। টোনা, টোনা বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ আসবে না, যতই চিৎকার কর না কেন। আমি তো তোর মেয়েকে নিতে এসেছি, দিয়ে দে বলছি, এক্ষুনি দিয়ে দে। তোর মেয়ে আমার দাসী হবে, আমার দাসীকে নিয়ে যেতে দে বলছি। এ কথা বলে ডাইনি কাকুলি টুনির কাছ থেকে টুনির মেয়েকে কেড়ে নিয়ে বনের দক্ষিণ কোণে এক বড় বৃদ্ধ তেঁতুল গাছের কাছে যায়। আর সেই তেঁতুল গাছে 6টি হাঁড়িতে 6টি ছানা বন্দি ছিল। কাকুলি ডাইনি টুনির মেয়েকে একটা হাঁড়িতে ঢুকিয়ে সেই তেঁতুল গাছের 6টি হাঁড়ির সাথে ঝুলিয়ে দেয় আর বলে, আমার তেঁতুল গাছে 7 হাঁড়ি পূর্ণ হয়ে গেছে, এবার পূর্ণিমা রাতের অপেক্ষার পালা। পূর্ণিমা রাতে এই 7 হাঁড়িতে বন্দি ছানাগুলো আমার দাসী হয়ে উঠবে, তখন আমি ওদের যা বলবো ওরা তাই করবে। এদিকে টোনা রাতে বাড়িতে ফিরলে টুনি কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা টোনাকে খুলে বলে। সব শুনে টোনার সে রাতের বিউটি পার্লার বলা কথাগুলো মনে পড়ে যায়। এরপর টোনা সব রহস্য উদ্ধার করতে সেই রাতের বেলায় বিউটি পায়রাকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। টোনা যখন গভীর বনে চলে যায়, হঠাৎ করেই টোনার সামনে সেই বিউটি পায়রা আবারও আসে আর বলে, কি আমাকেই খুঁজছিলে? বলেছিলাম না তোমার বিপদ সামনে, আগে সাবধান হওনি, এখন আমাকে খুঁজতে বেরিয়েছো কেন? এ কি, আপনি কি করে জানলেন আমি আপনাকে খুঁজছি? আপনি যদি সবই জানেন তবে এটাও জানেন যে আমি আপনাকে কেন খুঁজছি। এবার বলুন আমার মেয়ে কোথায়, আর কি হয়েছে আমার মেয়ের? আপনি ছাড়া আমি আমার মেয়েকে যে কিছুতেই খুঁজে পাবো না। বলুন না, বলুন। বলছি, আমি সব বলছি। তোমাকে সবকিছু বলার জন্যই তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। আসলে তুমি যে আমাকে জীবিত দেখেছো, আমি জীবিত নই, আমি এক মৃত পাখি। ওই তেঁতুল গাছের ডাইনি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমাকে হত্যা করেছে। আমার সন্তানকে বাঁচানোর আকাঙ্ক্ষাতে আজও আমি মরার পরও আত্মারূপে বেঁচে আছি। তুমি পারবে ওই ডাইনিকে হত্যা করতে, তোমার সন্তান, আমার সন্তান সহ আর বাকি সবাইকে তেঁতুল গাছের হাড়ি থেকে মুক্ত করতে। এই বনের দক্ষিণ কোণে এক বৃদ্ধ তেঁতুল গাছ আছে, আর সেই তেঁতুল গাছে এক ডাইনি বাস করে। ওই ডাইনির বিয়ের পর কোনো বাচ্চা হয়নি, তাই ওর শ্বশুর বাড়ির লোক তেঁতুল গাছে বেঁধে ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আর সন্তানের জন্য যেহেতু কাকুলি মরেছে, তাই সে অন্যের সন্তানদেরও দেখতে পায় না। সেজন্য অন্যের সন্তানদের কাকুলি তার দাসী বানাতে চায়। ওই কাকুলি ডাইনিকে মারার একটা উপায় আছে, আর তা হলো ওই তেঁতুল গাছে আগুন ধরিয়ে দেওয়া। আগুনে তার দেহের মৃত্যু হয়েছে, ওই আগুনে তার আত্মারও মৃত্যু হবে। টোনা বিউটি পায়রার মুখে সব কথা শুনে বলে, আমি যে করেই হোক ওই কাকুলি ডাইনিকে হত্যা করব, কারো সন্তানকে আমি তার দাসী বানাতে দিব না। এ কথা শুনে বিউটি পায়রা সেখান থেকে গায়েব হয়ে যায় আর টোনা সেই বৃদ্ধ তেঁতুল গাছের কাছে আসে। টোনা তেঁতুল গাছে এসে সত্যি সত্যি 7টা হাঁড়ি ঝুলে থাকতে দেখে। এরপর টোনা তেঁতুল গাছ থেকে একে একে 7টা হাঁড়ি নামিয়ে ফেলে। আর যেই না টোনা তেঁতুল গাছ থেকে হাঁড়িগুলো নামায়, তখনই তেঁতুল গাছের ভেতর থেকে কাকুলি ডাইনি বেরিয়ে আসে। কে কে আমার হাড়িতে হাত দিয়েছে? তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই, তুই এখানে কি করছিস? আমার 7 হাড়ি আমাকে দিয়ে দে বলছি, তা না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। দিয়ে দে। ডাইনি, তুই যতই আমাকে ভয় দেখাস, কিন্তু তুই আবার কিচ্ছু করতে পারবি না। আমি তোকে ভয় পাই না। তোর অসৎ উদ্দেশ্য আমি জেনে গেছি, আজ আমার হাতে তোর মৃত্যু।
এ কথা বলে টোনা দুটো পাথর কুড়িয়ে নেয় আর পাথর দুটো ঘষে সে তেঁতুল গাছে আগুন ধরিয়ে দেয়। তেঁতুল গাছে আগুন ধরার সাথে সাথে কাকুলি ডাইনির গায়েও আগুন ধরে যায়। আর কাকুলি ডাইনি চিৎকার করে করে বলতে থাকে, না না টোনা, তুই একে সর্বনাশ করলি আমার হাতটা অতৃপ্ত থেকে গেল। এ কথা বলে কাকুলি ডাইনি আর তেঁতুল গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর টোনা 7টা হাড়ি থেকে ছানাদের বের করে আনে। তারপর টোনা সবাইকে তাদের বাড়িতে পৌঁছে দেয় আর নিজের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায়। তারপর টুনি তার মেয়েকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। আর টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এদিকে সেদিনের পর থেকে বনের মধ্যে আর কোনো পাখির ছানা হারিয়ে যায়। হুঁশিয়ার হয়ে যাও, জঙ্গলে আগুন লেগেছে। হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। এভাবে তো আমাদের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। চলো চলো সবাই আগুন নেভানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, টুনি একদম ঠিক কথা বলেছে, চলো সবাই। এরপর সব পাখিরা একটা করে বালতি নেয় আর পাশের নদী থেকে জল তুলে এনে আগুনে দিতে থাকে। কিন্তু তবুও আগুন নেভার কোনো নামগন্ধ ছিল না, উল্টে আরো আগুন বেশি জ্বলতে থাকে। আর তার সাথে পাখিদের বাসাগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমাদের হয়তো আর শেষ রক্ষাটুকু হলো না, সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জঙ্গলে থাকাটা আমাদের জন্য নিরাপদ হবে না, তাই আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ঈগলের কথা মতো সবাই একজোট হয়ে জঙ্গল ছেড়ে চলে যায়। এদিকে আগুনের দাবানলে পুরো জঙ্গল পুড়ে মরুভূমির মতো হয়ে যায়। আমরা তো কোনো রকমে আমাদের প্রাণ নিয়ে ফিরে এলাম, কিন্তু এখন আমরা কোথায় যাব আর কোথায় আমাদের মাথা গুঁজবো? সামনে অনেক ফসলি জমি দেখা যাচ্ছে, কারণ ওইটা তো মানুষদের গ্রাম। আর এখানে বড় একটা গাছও দেখা যাচ্ছে। চলো আমরা সবাই মিলে ওই গাছে একটা বাসা বানিয়ে নেই। বাসা বানানোর জন্য তো আমাদের কাঠের প্রয়োজন, সেটাও তো নেই। ওই দিকটাতে অনেক লাউ দেখা যাচ্ছে, আমরা কিছু লাউ দিয়ে আমাদের বাড়ি বানাতে পারি। তবে তাই হোক। এরপর সবাই মিলে পাশে সেই লাউ জমিতে যায় আর সেখান থেকে বেশ কিছু লাউ তুলে আনে আর সেগুলো দিয়ে অনেক কষ্ট করে একটা লাউ বাড়ি বানায়। আর সব পাখিরা সেই লাউ বাড়িতেই থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। এদিকে সে গাছের নিচে এক টুকরো জমিতে এক গরিব কৃষক ধান চাষ করেছে। ওগো, এই থালাটুকু নিয়ে যাও, এতে কিছু পান্তা আর 2টো কাঁচামরিচ আছে, দুপুরে খেয়ে নিও। সেটা তো খাবই, কিন্তু তোমার জন্য আমার ভীষণ কষ্ট হয়। না পারি তোমাকে কিছু ভালো পোশাক আর গয়না দিতে, আর না পারি 3 বেলা একটু ভালো মতো খাবার দিতে। কেন যে তুমি আমার ঘরে এলে? তোমাকে কতদিন বলেছি যে তুমি এভাবে বলবে না, আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে যেভাবে রেখেছো আমি তাতে অনেক সুখী। অনেক পূর্ণ করে তোমার মতো একটা মেয়েকে আমি বউ হিসেবে পেয়েছি। হয়েছে হয়েছে, এখন আর প্রেম দেখাতে হবে না, তাড়াতাড়ি জমিতে চলে যাও, বেলা যে বয়েই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। এরপর রঘু কৃষক পান্তা ভাতের থালা নিয়ে সোজা তার জমিতে চলে যায় আর একা একা কাজ করতে থাকে আর ভাবতে থাকে, ইস, আজ ভীষণ রোদ উঠেছে, শরীরটাও কেমন যেন করছে। কিছু টাকা থাকলে আমি কাউকে কামলা নিতাম। ধানগুলো তো পেকে গিয়েছে, কিন্তু একা একা কি করব আমি? রঘু কৃষক ভাবনা চিন্তা করে কাজ শেষ করে বাড়ি ফিরে যায়। এদিকে লাউ ঘরে থাকা পাখিরা, ইস, আমার ভীষণ খিদে পেয়েছে, চলো না আমরা সবাই ওই জমি ধান খেয়ে আসি। এরপর সব পাখিরা মিলে জমিতে যায় আর এক পাশ থেকে ধান খেতে থাকে। ধান খেতে খেতে প্রায় জমির অর্ধেক ধানই শেষ করে ফেলে। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে, আবার রাত পেরিয়ে ভোরও হয়ে যায়। আর রঘু তার জমির ধান কাটার জন্য মোহিনীকে সাথে নিয়ে জমিতে আসে। হ্যাঁ গো, জমির ধানগুলো সব কোথায় চলে গেল? সামান্য যে কটা ধান আছে তা দিয়ে তো আমাদের কটা দিনও যাবে না গো। কৃষক মাথায় হাত দিয়ে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর কৃষকের কান্নার আওয়াজ পেয়ে সব পাখিরা বাইরে বেরিয়ে আসে। আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে ফসল ফলালাম, যাতে করে বউকে নিয়ে অন্তত 2 বেলা 2 মুঠো নুন ভাত খেতে পারি, কিন্তু আমার ভাগ্য থেকে আজ সেটা উঠে গেল। সৃষ্টিকর্তা, তুমি কেন আমাকে এমন বিপদে ফেললে?
কৃষকের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছি। না না, এটা আমরা একদম ঠিক করিনি। আমাদের ভুলের জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। টুনি ঠিকই বলেছে, আমাদের ওই কৃষকদের সাহায্য করতে হবে। চলো সবাই, আমরা আমাদের ভুলের জন্য তোমাদের সাহায্য করতে চাই। তোমরা তো সামান্য পাখি, তোমরা আমাকে কিভাবে সাহায্য করবে? আমরা পাখি হলেও আমরা অনেক কিছুই পারি। তোমরা শুধু এবারের ধানগুলো কেটে নাও, এরপর আমরা তোমাদের সব ঠিক করে দিব। কৃষক টুনি পাখির কথা মেনে নেয় আর তার জমির ধানগুলো সব কেটে নেয়। এরপর দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে, আর রাত পেরিয়ে আবার ভোর হয়ে যায়। আর ভোর হতে না হতেই সব পাখিরা কোদাল নিয়ে কৃষকের জমিতে নেমে পড়ে। সবাই হাত চালিয়ে কাজ করো, আজ সারা দিনের মধ্যেই আমাদের পুরো জমি চাষ করে ফেলতে হবে, যাতে করে খুব দ্রুত আমরা ফসল ফলাতে পারি আর কৃষকের উপকারে আসতে পারি। আমাদের তো প্রায় কোদালের কাজ শেষ, এবার আমাদের জমিতে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো চিন্তা নেই, পাশে একটা নদী আছে। আমরা সেই নদী থেকে বালতিতে করে জল এনে জমিতে দিব। এতে করে খুব দ্রুত আমরা জমি ভেজাতে পারবো। এরপর সবাই মিলে বালতি জোগাড় করে নেয় আর সেই বালতি দিয়ে জল এনে পুরো জমি ভেজাতে থাকে। কেউ জল দিতে থাকে, কেউ বা চারা লাগাতে থাকে। একদিনের মধ্যেই পুরো জমির সব কাজ শেষ হয়ে যায় আর তখনই সেখানে রঘু চলে আসে। এ কি, তোমরা পাখি হয়ে একদিনের মধ্যে এত কাজ করে ফেলেছো, যেখানে আমাকে কোনোদিন কোনো কামলাও একটু কামলা দিয়ে সাহায্য করেনি। রঘু কথা বলতে বলতে কান্না করে দেয়। এরপর টুনি সান্ত্বনা দিয়ে বলতে থাকে, তুমি আর কোনো চিন্তা করো না, এখন থেকে প্রতিবার আমরা সবাই তোমাকে সাহায্য করব। আর এখানে যত ধান হবে তুমি সেগুলো খেয়ে অতিরিক্ত গুলো বাজারে বিক্রি করতে পারবে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর ততদিনে জমির গাছগুলো বড় হয়ে যায় আর তাতে ধানও হয়ে যায়। আর সেই ধানগুলো কাটার উপযোগী হয়ে যায়। কৃষক দাদা, জমি ধান কাটা নিয়ে কোনো চিন্তা করো না, আমরা আছি তো। আমরা সবাই মিলে তোমার ধানগুলো কেটে দিব। যেমন কথা তেমনই কাজ। সবাই মিলে একসাথে ধানগুলো কেটে দেয় আর তারপর রঘু সেগুলো মাড়াই করে বাজারে বিক্রি করে। আর তাতে রঘু অনেক টাকা লাভবান হয়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের জন্য আজ আমার অনেক টাকা রোজগার হয়েছে। আমি আজ আমার বউয়ের জন্য শাড়ি গয়না ভালো ভালো বাজার করতে পেরেছি। তোমাদের যত ধান প্রয়োজন তোমরা খেয়ে নিও, কেমন? তোমার মুখে হাসি ফুটেছে, তাতে আমরা অনেক খুশি। এরপর থেকে যতদিন যেতে থাকে সবাই রঘুকে তত বেশি সাহায্য করতে থাকে আর সেটা গ্রামের মোড়লের চোখে পড়ে যায়। শালার বেটা রঘু ছিল অনেক গরিব, পাখিদের সাহায্য পেয়ে কিনা সে বড়লোক হয়ে যাচ্ছে। আমি যদি ওই পাখিদের আমার কাছে আনতে পারি তাহলে বিনা পয়সায় আমি অনেক কামলা পেয়ে যাব। আজ রাতে আমাকে আসল কাজটা সেরে ফেলতে হবে। মোড়ল রাতের অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে আর মোড়ল বড় একটা জাল নিয়ে লাউ ঘরের কাছে যায় আর একসাথে সবগুলো পাখিকে জালে বন্দি করে নিয়ে তার বাড়িতে চলে আসে। আমাদের ছেড়ে দিন মোড়ল মশাই, আমাদের ছেড়ে দিন। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি দয়া করে আমাদের ছেড়ে দিন। তোদের যদি আমি ছেড়ে দেই তাহলে আমার অনেক লস হয়ে যাবে, আর আমি তো চাই না যে আমার লস হোক। তোরা এখন থেকে আমার জমির কাজ করবি। আমরা অন্যায়কারীর কোনো কাজ করি না, আপনি আমাদের ছেড়ে দিন। কি, তোদের এত বড় সাহস? তোরা কিনা আমাকে অন্যায়কারী বললি? মোড়ল ভীষণ রেগে যায় আর লাঠি দিয়ে সব পাখিদের মারতে থাকে আর পাখিরা সবাই চিৎকার করতে থাকে আর সে চিৎকার গিয়ে পৌঁছায় রঘুর কানে। মোহিনী, পাখিরা চিৎকার করছে, মনে হয় ওরা কোনো বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে। রঘু আর এক মুহূর্ত দেরি না করে পাখির আওয়াজকে অনুসরণ করে যেতে থাকে আর যেতে যেতে মোড়লের বাড়িতে গিয়ে পৌঁছায়। মোড়ল মশাই, আপনার দোহাই লাগে, আপনি আর ওদের মারবেন না। ওদের আপনি ছেড়ে দিন মোড়ল মশাই। আমি যদি ওদের ছেড়ে দেই তাহলে আমার কাজ কে করবে শুনি? আমি ওদের বিনা টাকায় কাজ করাবো। না মোড়ল মশাই, ওরা অনেক ছোট প্রাণী, ওরা এত ধকল সইতে পারবে না। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তখন আমি এদের ছেড়ে দিব, কিন্তু তার বিনিময়ে তোকে সব জমি আমাকে দিতে হবে। আমি রাজি, আমার সবকিছু আমি আপনাকে দিয়ে দিলাম, ওদের এখন ছেড়ে দিন।
বিনা প্রমাণে তো ছাড়া যাবে না, আগে এই দলিলে সই করে দে। মোড়লের কথা মতো রঘু সব দলিলে সাইন করে দেয় আর তার বিনিময়ে মোড়ল পাখিদের ছেড়ে দেয়। তুমি আমাদের জন্য তোমার সবকিছু ওই দুষ্ট মোড়লকে কেন দিয়ে দিলে? আমার জমির থেকে তোমাদের প্রাণ বেশি দামি, তাই তো আমি জমির বিনিময়ে তোমাদের প্রাণ বাঁচিয়েছি। কিন্তু এখন আমি আমার বউকে নিয়ে কোথায় থাকবো সেটাই তো ভাবছি। তুমি আমাদের সাথে চলো, আমাদের জঙ্গল এখন আগের মতো হয়ে গিয়েছে। তুমি সেখানে চলো, আমরা তোমাদের অনেক সুন্দর একটা ঘর বানিয়ে দিব। সেখানে ফসলের জমির কোনো অভাব নেই। ফসল চাষ করে তুমি অনেক সুখে দিন কাটাতে পারবে। সুখের কথা রঘু মেনে নেয় আর তারপর সে জঙ্গলে অনেক সুন্দর একটা বাড়ি করে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।